ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি এখন দ্বিগু সমাস আর নিত্য সমাস খুব সহজে এবং খুব ইজিভাবে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, সমাস জানার আগে বন্ধুরা তোমাদের অবশ্যই সমাসসমান পদ, সমাসবদ্ধ পদ পদ এবং ব্যাস বাক্য এই তিনটি বিষয় জানতে হবে। আশা করি এই তিনটি বিষয় তোমরা জানো। ঠিক আছে, বলে রাখি আমার ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, তাহলে আমি অনেক যে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেব তোমাদের যারা ছাত্রবন্ধু আছো তাদের সুবিধা হবে। ঠিক আছে, আরও অনেক ভিডিও দেব। সাবস্ক্রাইবার কম, তো আশা করছি সাবস্ক্রাইবার বাড়বে এবং সাবস্ক্রাইবার বাড়লে আমি অবশ্যই আরও অনুপ্রাণিত হবে, আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব সময় বের করে। দ্বিগু সমাস কাকে বলে? সংখ্যাবাচক বিশেষণ পদের সঙ্গে বিশেষ্য পদের সমাস হলে এবং শেষে সমাহার বা সমষ্টি অর্থ প্রকাশিত হলে তাকে বলা হচ্ছে দ্বিগু সমাস। সংখ্যাবাচক মানে যে পূর্বপদটা অবশ্যই সংখ্যাবাচক হবে। দেখো, পূর্বপদ মানে কি? এইটা আমি আরেক বলেছি, এটা সমাসবদ্ধ পদ, আর এইগুলো হচ্ছে সমসমান পদ। আবার রিপিট করছে, আর এই পুরোটাকে বলা হচ্ছে ব্যাস বাক্য। আশা করছি বুঝে গেছো। যারা বোঝোনি আগের ভিডিও অবশ্যই অনুসরণ করবে। মানে সংখ্যাবাচক বিশেষণ পদের সঙ্গে, ঠিক আছে, বিশেষ্য পদের সমাস হলে বা সমাহার বা সমষ্টি অর্থ প্রকাশ পেলে মানে পরপদে, তাহলে তখন তাকে বলা হয় দ্বিগু সমাস। দেখো, সপ্ত ঋষির সমাহার সপ্তর্ষি। তারপর হচ্ছে পঞ্চভূত, পঞ্চভূতের সমাহার সংখ্যাবাচক কিন্তু আছে বন্ধুরা। দেখো, অর্থ অনুযায়ী ভাঙছি। দেখো, পঞ্চভূতের সমাহার, যেখানে অনেক ভূত থাকে সেটাকেই বলা হয় পঞ্চভূত। ঠিক আছে, পঞ্চভূতের সমাহার তাকে বলা হচ্ছে নবরত্ন। নবরত্ন মানে নটা রত্ন যেখানে আছে, তাই নবরত্নের সমাহার। দেখো, শেষে সমাহার শব্দটি আসছে। তারপরে দ্বিগু। দেখো, দ্বিগু যে আমরা দ্বিগু সমাসই করছি, দ্বিগুটাকে কীরকমভাবে ভাঙছি? দেখো, দুটি গরুর সমাহারে কৃত, মানে দুটো গরুর সমাহার একসাথে কৃত, সেটাকেই বলা হচ্ছে দ্বিগু। এইগুলো হচ্ছে সবই দ্বিগু সমাস। তা দ্বিগু সমাস অবশ্যই সংখ্যাবাচক বিশেষণ পদের সঙ্গে, পুরোপদটা হবে সংখ্যাবাচক বিশেষণ, পরপদটা হবে বিশেষ্য পদ, এবং সমাহার এবং আর সমষ্টি অর্থ প্রকাশিত হলেই দ্বিগু সমাস হয়। এরকম অজস্র বন্ধুরা এক্সাম্পল আছে, যেমন শতাব্দী, শত অব্দের সমাহার। তারপর দেখো চতুষ্পদী, চারটি পদের সমাহার। তারপর শোনো ত্রিলোক, ত্রিলোকের সমাহার। ঠিক আছে, পঞ্চরাত্রি, পঞ্চরাত্রির সমাহার। 13 নদী, 13 নদীর সমাহার। এরকম অজস্র তোমরা পাঠ্যপুস্তকে বা বাজারে অনেক বই আছে, সেগুলো মেন ব্যাপার হচ্ছে বুঝে নিতে হবে, মেন জিনিসটা বুঝতে হবে। এরপর আমরা চলে যাবো নিত্য সমাস। বন্ধুরা, নিত্য সমাস কী আছে? যে সমাসের সমসমান পদের কোনো ব্যাস বাক্য হয় না, ব্যাস বাক্য হবে না, মানে এই যে ব্যাস বাক্য, এই ব্যাস বাক্যটা হবে না। এখানে কি হবে? এখানে হবে কেবলমাত্র সমাসবদ্ধ পদের, এই যে সমাসবদ্ধ পদ, এই সমাসবদ্ধ পদের অর্থটাকে বিশ্লেষণ করবে। ঠিক আছে, এখানে সেই এক্সাম্পল দেখলে বুঝতে পারবে। দেখো, জ্ঞান মাত্র, জ্ঞান মাত্র এটা কিন্তু কোনো ভাঙছে না। জ্ঞান মাত্র কাকে বলে? কেবল জ্ঞান। গ্রামান্তর, অন্য গ্রাম। ঠিক আছে, মতান্তর, অন্য মত। মতান্তর মানে অন্য মত। রূপান্তর, অন্য রূপ। এরকম আরও এক্সাম্পল আছে বন্ধুরা, তোমরা দেখে নিতে পারো। যেমন হাঁটাহাঁটি, কেবল হাঁটা। যেমন হচ্ছে জবা কুসুম, ঠিক আছে, জবা কুসুম সদৃশ। তারপরে দর্শন মাত্র, কেবল দর্শন। ঠিক আছে, রূপান্তর, অন্য রূপ। এরকম অজস্র আছে সমাসে। সমাসে মেন ব্যাপার হচ্ছে অনুশীলনটাই মেন। স্টক অফ ওয়ার্ড তৈরি করতে হবে, শব্দ ভাণ্ডার তৈরি করতে। সমাস মানেই কি? সমাস মানে হচ্ছে দুটো শব্দ বা দুই বা ততোধিক শব্দ একসাথে মিলে নতুন কোনো শব্দ তৈরি করছে বা পদ তৈরি করছে, তাকেই বলা হচ্ছে সমাস। তাহলে সমাস জানতে গেলে অবশ্যই শব্দ ভাণ্ডারকে স্ট্রং করতে হবে এবং অর্থ অনুযায়ী সমসমান পদ দিয়ে ভাঙতে হবে, তাহলেই সমাস তোমরা পারবে। সমাস খুব ইজি ব্যাপার, একবার যদি বুঝে নাও তোমাদের কোনো অসুবিধা হবে না। আশা করি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে। লাইক সাবস্ক্রাইব অবশ্যই করো এবং পারলে কমেন্টস করো, আমি অনুপ্রাণিত হব। ভালো থেকো, সুস্থ থেকো।